ডাব্লিউবি হোমমিটার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর কোর্স থেকে 1.3 অর্থাৎ বাস্তব সংখ্যা অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশন থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের পার্টে আমরা কোর্স থেকে 1.3 এর 8 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন আমরা 9 থেকে শুরু করব। 9 অঙ্ক বলছে 2.26, 2 আর 6 এর মধ্যে আবৃত্ত দেওয়া আছে ও 5.54 এখানে 4 এর মাথায় আবৃত্ত দেওয়া আছে। তো এখানে বলছে সংখ্যা দুটিকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। 2.26, 2 আর 6 এর মাথায় আবৃত্ত। তো একে বলছে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করতে। তো প্রথমে আমরা এই সংখ্যাটির 4 দশমিক স্থান পর্যন্ত মানকে নির্ণয় করব। তো কি লিখব? এর 4 দশমিক স্থান পর্যন্ত মান, দেখো দশমিকের পরে 2 আর 6 আছে, আর 2 ও 6 এর মাথায় আবৃত্ত, অর্থাৎ এখানে সংখ্যাটি 262626 এভাবে চলতে থাকছে। তো আমরা যদি 4 দশমিক স্থান পর্যন্ত নিই, অর্থাৎ দশমিকের পরে আমরা 4টি ঘর নেব, তাহলে 2626, তাহলে 2.26 দুটোর মাথায় আবৃত্ত এর 4 দশমিক স্থান পর্যন্ত মান কি পেলাম? 2.2626। তাহলে এই 2.2626কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। তো অঙ্কটি দেওয়া আছে কি 2.2626, অর্থাৎ এটি 2 ও 2 এর পরবর্তী সংখ্যা 3, অর্থাৎ 2 ও 3 এর মধ্যবর্তী স্থানে রয়েছে। তো প্রথমে আমরা একটি সংখ্যা রেখা টানব। এখানে 0, 1, 2, 3 এভাবে তোমরা স্কেল ধরে প্রতি 1 সেমিকে একটি করে দাগ টেনে নেবে। তোমরা প্রথমে 2 পয়েন্ট সামথিং অর্থাৎ 2 ও 3কে বড় করে লিখব। তো এটার মান 2, এটার মান 3। এখন 2 ও 3 এর মধ্যবর্তী ভাগকে আমরা সমান 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন 2.2 নেব, তাহলে এটা 2.1, এটা 2.2। এখন 2.2 আর তার ঠিক পরেরটাকে নেব, তাহলে এর মান কী হবে? 2.3। তাহলে এখন এই 2.2 আর 2.3টাকে বড় করে লিখব। তো এটা হবে কত? 2.2, এটা হবে কত? 2.3। এখন এই 2.2 আর 2.3 মাঝখানের টার্মকে আমরা 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন দেখো 2.2 এই পর্যন্ত কিন্তু নেওয়া হয়ে গেছে। তাহলে 2.26 আছে, তাহলে আমরা 6 ঘর যাব। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6 ঘর আসলাম। তাহলে 2.2 দিয়ে শুরু হয়েছিল, আর এখানে 6 ঘর বলে আমরা এখানে 6 লিখলাম। তাহলে এর ঠিক পরের টার্মটা কী হবে? 2.27। এখন আমরা 2.26 আর 2.27কে বড় করে লিখব। তাহলে এটা কী হবে? 2.26, এটা হবে 2.27। এখন এর মধ্যবর্তী ভাগকে আমরা 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 2.26 এই পর্যন্ত কিন্তু নেওয়া হয়ে গেছে। এরপরে আমরা 2 ঘর যাব। তাহলে 1 ঘর, 2 ঘর। তো এখানে নাম কী হবে? 2.26 দিয়ে শুরু, আর 2 ঘর আসলাম, তাই এখানে 2, আর তার ঠিক পরেরটাকে নেব। তাহলে 2.26 আর তার পরের ঘর কী হবে? 3। এখন আমরা 2.262 ও 2.263কে বড় করে লিখলাম। তাহলে এর মান কত হবে? 2.262, এর মান কত হবে? 2.263। মধ্যবর্তী ভাগকে আমরা আবার 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন তাহলে এই পর্যন্ত মান নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে কত? 6। তাহলে 1, 2, 3, 4, 5, 6। শুরু হচ্ছে কি দিয়ে? 2.262, আর 6 ঘর মানে এখানে 6, অর্থাৎ 2.2626
সংখ্যাটি সংখ্যারেখার এই পজিশানে রয়েছে। এখন এখানে পরের সংখ্যা দেওয়া আছে 5.54 4-এর মাথায় আবৃত্ত। তো এখানে দেওয়া আছে 5.54 4-এর মাথায় আবৃত্ত। তো এর প্রথমে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত মান কত নির্ণয় করব। তাহলে 5.54 এখানে 4-এর মাথায় আবৃত্ত, তো 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান অর্থাৎ দশমিকের পরে আমরা 4 ঘর নেব। তো এখানে 4-এর মাথায় আবৃত্ত অর্থাৎ কি 4কে আমরা পরপর 3বার লিখে নেব। তাহলে 5.4 4-এর মাথায় আবৃত্ত এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 5.5444। তো এখন আমরা এই সংখ্যাটিকে সংখ্যারেখায় স্থাপন করব। তাহলে 5 পয়েন্ট সামথিং অর্থাৎ এই সংখ্যাটি 5 ও 6-এর মধ্যবর্তী স্থানে রয়েছে। তো আমরা সংখ্যারেখাটি নিয়ে নিলাম 0, -1, -2, 1, 2, 3, 4, 5, 6, 7। এখন আমরা 5 ও 6টিকে বড় আকারে লিখব। তাহলে এটা 5, এটা 6। এখন 5 ও 6-এর মধ্যবর্তী ভাগকে আমরা সমান 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এখানে 10। এখন 5.5 দেওয়া আছে, তাহলে 5.1, 5.2, 5.3, 5.4, 5.5। তাহলে এটা 5.5 আর এর ঠিক পরেরটাকে নেব 5.6। এখন আমরা এই 5.5 আর 5.6টিকে বড় আকারে লিখব। তো এটা 5.5, এটা 5.6। এখন 5.5 আর 5.6 এর মধ্যবর্তী ভাগকে আমরা 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 5.5 এই পর্যন্ত কিন্তু নেওয়া হয়ে গেছে। এরপরে কি নেব 4। তাহলে 1, 2, 3, 4। তাহলে এখানে শুরু হয়েছিল 5.5 দিয়ে আর 4 ঘর এসেছি, তাহলে 5.54। তাহলে এর পরবর্তী ঘর কী হবে? 5.5 দিয়ে শুরু হচ্ছিল, 5 ঘর, তো এখানে 5 হবে। এখন আমরা এই দুটোকে বড় আকারে লিখব। তাহলে এর মান কত? 5.54। এর মান কত? 5.55। এখন এর মধ্যবর্তী ভাগকে আমরা 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন দেখো 5.54 এই পর্যন্ত নেওয়া হয়ে গেছে। তাহলে আবারও কি আছে 4, 1, 2, 3, 4। তাহলে শুরু হচ্ছিল 5.54 দিয়ে, 4 ঘর আসলাম তাই 4 লিখব। এখানে 5.54 দিয়ে শুরু হয়েছে আর 5 ঘর আসলাম, তাহলে এখানে 5 লিখব। এখন আমরা এই দুটোকে বড় করে লিখব। এখন তাহলে 5.544 এখানে বসবে কত? 5.545। এখন আমরা এই দুটো সংখ্যার মধ্যবর্তী ভাগকে 10 ভাগে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন দেখো এই পর্যন্ত কিন্তু মান নেওয়া হয়ে গেছে, তাহলে বাকি রয়েছে কি 4। তাহলে 1, 2, 3, 4। তাহলে শুরু হয়েছিল কি দিয়ে? 5.544। এখন 4 ঘর পর্যন্ত এসছি, তাই এখানে 4 হবে। তাহলে 5.5444 সংখ্যাটি সংখ্যারেখার এই পজিশানে রয়েছে। এখন আমরা 10-এর অঙ্ক দেখব। 10-এর অঙ্ক দুটো অম্লদ সংখ্যা দেওয়া আছে, দিয়ে বলছে সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তাহলে 10-এর অঙ্ক বলছে 0.2332 332 333 432 এই সংখ্যা। আর একটা বলছে কি 0.21 211 211 241 এই দুটো মূলদ সংখ্যার মধ্যে দুটি অম্লদ সংখ্যার মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তো এখানে অতএব
মূলদ সংখ্যা হলো, দেখো এখানে দশমিকের পর যদি আমরা দুটো ঘর নিই তাহলে 0.23, আর এখানে দশমিকের পর যদি আমরা দুটো ঘর নিই তাহলে 0.21, তাহলে 0.21 আর 0.23 এদের মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা আমরা পেয়ে যাব 0.22। তাহলে এটি কি 0.21 আর 0.23 এদের মধ্যবর্তী স্থানে রয়েছে। এখন যদি আমরা দুটোর জায়গায় তিনটে করে টার্ম নিই, দশমিকের পরে তিনটে টার্ম, আর এখানে দশমিকের পরে আমরা তিনটে করে ঘর নিলাম, তাহলে দেখো 232 আর এখানে রয়েছে 212, তাহলে 212 আর 232-এর মধ্যে যদি আমরা একটা সংখ্যা নিই 230, তাহলে এই 230 সংখ্যাটা 212 আর 232-এর মাঝখানে রয়েছে। এখন আমরা কি জানি, দশমিকের পরে শূন্যর কোনো দাম থাকে না, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 0.23। তাহলে এই দুটো অম্লদ সংখ্যার মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো 0.22 এবং 0.23। এখন আমরা পরের অঙ্ক দেখব। পরের অঙ্ক বলছে 0.2101 এবং 0.2222 ডট ডট বা 0.22-র মাথায় আবৃত্ত, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। তাহলে অতএব দুটি মূলদ সংখ্যা হলো, দেখো এখানে আমরা দশমিকের পরে তিনটে টার্ম নিচ্ছি, তাহলে এখানেও দশমিকের পরে আমরা তিনটে টার্ম নেব। তাহলে 0.210 আর 222-এর মধ্যে দুটি মূলদ সংখ্যা আমরা অনায়াসে লিখতে পারি। একটা লিখছি আমরা 212, দেখো এই সংখ্যাটি 210 আর 222-এর মধ্যবর্তী স্থানে রয়েছে, আবার 0.213, তাহলে এখানে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা হলো 0.212 আর 0.213। এখন আমরা 12 অঙ্ক দেখব। 12 অঙ্ক বলছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য ও 10টি মিথ্যা বক্তব্য লিখি। তো এখানে প্রথমে জানব স্বাভাবিক সংখ্যা কি। কোর্সটা কি 1.1-এর শুরুতে আমরা স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা সমস্ত রকমের সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখন একটু সংক্ষেপে বলা যাক স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেটা দেখো। 1, 2, 3, 4 এভাবে অসংখ্য সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলব। নেক্সট আসছে কি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বলতে আমরা যদি আমরা স্বাভাবিক সংখ্যার দলে, অর্থাৎ এই দলটা যদি আমরা শূন্যকে যোগ করি তাহলে যে দল পাবো সেটা আমরা বলবো অখণ্ড সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সবচেয়ে ছোট মান 1, কিন্তু সবচেয়ে বড় মান এখানে পাওয়া যাবে না। অখণ্ড সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা 0, কিন্তু সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা এক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে না, অর্থাৎ অসীম। এখন আমরা দেখব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমরা অখণ্ড সংখ্যা দল, তার সঙ্গে আমরা যতগুলো মাইনাসের টার্ম আছে, অর্থাৎ -1, -2 এইভাবে কিন্তু চলতে থাকবে, এদিকে ধনাত্মক সংখ্যাগুলো চলতে থাকবে। অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা থেকে বলতে পারি সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কিন্তু এক্ষেত্রে নির্ণয় করা যাবে না, আবার সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাও আমরা কখনো খুঁজে পাবো। এখন কি বলছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কোনগুলো? 0, 1, 2, 3, 4 এছাড়াও যত রকমের ভগ্নাংশ সংখ্যা আছে, 3-এর 5, 2-এর 7, 1-এর 4 এভাবে
অর্থাৎ যেসব সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। নেক্সট আসি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বলতে যতগুলো রুটের টার্ম আছে সেগুলোকে বুঝি, আর যেসব সংখ্যা দশমিকের বিস্তার অসীম এবং অনাবৃত্ত তাকে আমরা অমূলদ সংখ্যা বলি। তাহলে এখানে √2, √3, √5, √7 এগুলো সবই অমূলদ সংখ্যা। এখন তাহলে এদের সম্পর্কে 10টি সত্য ও 10টি মিথ্যা বক্তব্য আমরা লিখব। তো প্রথমেই সত্য বক্তব্য তোমরা লিখে নেবে যে আমরা কখনোই বৃহত্তম স্বাভাবিক সংখ্যা পাবো না। দেখো এখানে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যার মান 1, কিন্তু সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা এখানে কিন্তু পাওয়া যাবে না। তো তোমরা 1 নম্বর লিখে নেবে সবচেয়ে বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কখনোই পাওয়া যাবে না। 2 নম্বর লিখবে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। দেখো 1 সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, তাই আমরা 2 নম্বর পয়েন্টে লিখতে পারি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। 3 নম্বর সত্য বক্তব্য লিখবে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা 0। দেখো অখণ্ড সংখ্যা সিরিজে সবচেয়ে ছোট কে আছে? 0, তাহলে লিখবে কি সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা 0। 4 নম্বর পয়েন্ট লিখবে 0 স্বাভাবিক সংখ্যা নয়। দেখো 0 কিন্তু অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সিরিজে কিন্তু 0 নেই, তাহলে 0 কি স্বাভাবিক সংখ্যা নয়। 5 নম্বর বক্তব্য লিখবে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কখনোই পাওয়া সম্ভব নয়। দেখো এখানে পূর্ণ সংখ্যার দল দেখেছি আমরা এভাবে, অর্থাৎ এই ঋণাত্মক দিকে কিন্তু কখনোই শেষ হবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যার সবচেয়ে ছোট মান কখনোই পাওয়া সম্ভব নয়। 6 কি লিখবে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কখনোই পাওয়া যাবে না। দেখো এভাবে যদি পূর্ণ সংখ্যার সিরিজ চলতে থাকে তাহলে কিন্তু এখানে সবচেয়ে বড়কে এটা আমাদের নির্ণয় করা সম্ভব নয়, তাই কি লিখবে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কখনোই পাওয়া সম্ভব নয়। এখন 7 নম্বর পয়েন্ট লিখবে বাস্তব সংখ্যা অসীম, অর্থাৎ বাস্তব সংখ্যার কোনো শেষ নেই। 8 নম্বরে লিখবে 2/3 একটি মূলদ সংখ্যা। বলেছিলাম মূলদ সংখ্যা সিরিজে কি যেগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলবো। তাহলে 8 নম্বর সত্যকে লিখবে 2/3 একটি মূলদ সংখ্যা। আর কি লিখবে 9 নম্বর পয়েন্ট লিখবে 0.23 3 মাথায় আবৃত্ত এটি একটি মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা নিয়ে একটি লিখি 0.23 233 2333 এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে এই হলো আমাদের 10টি সত্য বক্তব্য। এখন আমরা 10টি মিথ্যা বক্তব্য লিখব। তো এখানে 1 নম্বর দিয়ে লিখবে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 1। তাহলে এটি আমাদের কি মিথ্যা বক্তব্য, কারণ আমরা জানি কি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1, কিন্তু এখানে লিখছি কি সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 1। তাহলে মিথ্যা বক্তব্যের 1 লিখবে কি সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 1। 2 নম্বরে লিখবে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা 5। আমরা জেনেছি কিন্তু সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা 0, কিন্তু এখানে বলছে কি 5। 3 নম্বর লিখবে 2/3 একটি পূর্ণ সংখ্যা। দেখো 2/3 কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নয়, 2/3 মূলদ সংখ্যা। এখানে তোমার 3 নম্বর লিখবে কি 2/3 একটি পূর্ণ সংখ্যা। 4 লিখবে 0.27 277 2777 247 একটি মূলদ সংখ্যা, এটা 4 নম্বরে লিখবে। 5 নম্বরে লিখবে 2/9 একটি অমূলদ সংখ্যা। 2/9 কিন্তু কোনো অমূলদ সংখ্যা নয়, এটি মূলদ সংখ্যা। যেহেতু আমাদের মিথ্যা বক্তব্য লিখছি তাই আমরা লিখবে কি 2/3 একটি অমূলদ সংখ্যা। বাস্তব সংখ্যা সসীম, এটা 6 নম্বর লিখবে। 7 নম্বর লিখবে 0.09 এটি একটি অমূলদ সংখ্যা। 8 নম্বরে লিখবে সবচেয়ে ছোট মূলদ সংখ্যা 5, কিন্তু আমরা জানি সবচেয়ে ছোট মূলদ সংখ্যা কি 0। 9 নম্বরে লিখবে √2 একটি অখণ্ড সংখ্যা, তাহলে এটা ভুল। আর 10 নম্বরে লিখবে -7 একটি স্বাভাবিক সংখ্যা।
তাহলে এই হলো আমাদের 10টি সত্য বক্তব্য এবং 10টি মিথ্যা বক্তব্য। এখন আমরা 13 অঙ্ক দেখব। 13 অঙ্ক বলছে একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি এবং কী নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান বের করা যাবে তা নির্ণয় করি। তাহলে এখানে বলছে একটি গুণ করতে 2 টাকা, একটি যোগ করতে 1 টাকা। তাহলে এখানে অঙ্ক দেওয়া আছে 1 নম্বর 3x² প্লাস 2x প্লাস 1 যখন x ইকুয়ালস টু 5। তো দেখো এখন যদি আমরা x এর জায়গায় x এর মানকে বসাই, তাহলে 3 ইন্টু 5² প্লাস 2 ইন্টু 5 প্লাস 1। এখন আমরা 3 ইন্টু এই 5² ভাঙলে আমরা কী পাবো? 5 গুণ 5 যোগ 2 ইন্টু 5 প্লাস 1। তাহলে এক্ষেত্রে আমরা যদি এই রাশিটির মান নির্ণয় করতে চাই তাহলে এখানে গুণ করতে হচ্ছে 1টা, 2টো, 3টে গুণ আর 2টো যোগ। তাহলে মোট খরচ হবে, তাহলে 3টে গুণের জন্য কত খরচ হবে? একটা গুণ করতে 2 টাকা, তাহলে 3টে গুণ করতে তাহলে 3 গুণ 2 আর একটা যোগ করতে 1 টাকা করে খরচ হয়। তাহলে এখানে মোট যোগ দেওয়া আছে কটা? 2টো, তাহলে 2টো যোগ করতে 2 টাকা খরচ হবে। তাহলে টোটাল কত খরচ হলো সবগুলোকে যোগ, তাহলে 3 দুগুণে 6 যোগ 2 সমান সমান 8 টাকা খরচ হলো। এখন আমরা অঙ্কটিকে বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করব। তাহলে কি লিখব? বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে পাই। এখন দেখো অঙ্কটা দেওয়া আছে 3x² প্লাস 2x প্লাস 1। তো এখন এই সংখ্যাটিকে আমরা এখান থেকে x-কে কমন নেব। তাহলে x যদি আমরা কমন নিই তাহলে এখানে কে পড়ে থাকবে? 3x² থেকে x কমন নিয়েছি, তাহলে এখানে একটা x পড়ে থাকবে, প্লাস 2x থেকে x কমন নিলে কে পড়ে থাকবে? 2 প্লাস 1। তাহলে এক্ষেত্রে x এর মান কত? 5, তাহলে 5 ইন্টু 3 গুণ 5 যোগ 2 যোগ 2। তাহলে এখানে কি হচ্ছে দেখো, একটা গুণ, 2টো গুণ করতে হচ্ছে আর 2টো যোগ করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে মোট খরচ কত হচ্ছে? দেখো 2টো গুণ, একটা গুণের জন্য 2 টাকা, তাহলে 2টো গুণের জন্য 2 গুণ 2 4 টাকা, একটা যোগের জন্য 1 টাকা, তাহলে এখানে 2টো যোগ হচ্ছে, তাহলে 2টো যোগের জন্য 2 গুণ 1 অর্থাৎ 2 টাকা। তাহলে টোটাল কত খরচ হলো? 2 দুগুণে 4 যোগ 2 1-কে 2, 4 আর 2-এ 6 টাকা। তাহলে কোন ক্ষেত্রে খরচ কমলো? দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে অঙ্কে বলছে কী নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম টাকায় সংখ্যামালাটির মান বার করা যায়? তাহলে কী নিয়ম? অঙ্কে লিখবে বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে সংখ্যাটির খরচ সবচেয়ে বেশি কমানো যায়। এখন আমরা 2-এর অঙ্ক দেখব। দুয়ের অঙ্ক বলছে 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3 যখন x ইকুয়ালস টু 7। তো প্রথম ক্ষেত্রে আমরা x এর জায়গায় x এর মানকে বসাবো, তাহলে 2 ইন্টু x³ তাহলে x এর জায়গায় কী হবে? 7, তাহলে 7³ প্লাস 3 ইন্টু x² অর্থাৎ 7² প্লাস 2 ইন্টু এক্সের জায়গায় এক্সের মান অর্থাৎ 7 যোগ 3, তাহলে 2 ইন্টু 7³ মানে 3টে 7-এর গুণ প্লাস 3 ইন্টু 7² অর্থাৎ 2টো 7-এর গুণ প্লাস 2 ইন্টু 7 প্লাস 3।
তাহলে এখানে যদি আমরা সংখ্যামালার মান নির্ণয় করতে চাই তাহলে এক্ষেত্রে 1 2 3 4 5 6 ছটি গুণ করতে হচ্ছে। তাহলে মোট খরচ দেখো, একটা গুণ করতে 2 টাকা, তাহলে 6টা গুণ করতে তাহলে 6 গুণ 2 যোগ একটা যোগ করতে 1 টাকা। তাহলে এখানে যোগ কটা হয়েছে? একটা, দুটো, তিনটে। তাহলে তিনটে যোগ করতে 3 যোগ 1, তাহলে টোটাল খরচ হলো 6 দুগুণে 12 যোগ 3, 12 আর 3 15। এখন আমরা বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করব। বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে পাই। তাহলে এখানে অঙ্ক দেওয়া ছিল 2x³ প্লাস 3x² প্লাস 2x প্লাস 3। তো এখান থেকে আমরা কমন নেব x²। 2x³ ছিল, সেখান থেকে আমরা x² কমন নিই, তাহলে এখানে কে পড়ে থাকবে 2x প্লাস 3x² ছিল, x² কমন নিলে এখানে কে পড়ে থাকবে 3। এখান থেকে কিছু কমন যায় না, এখান থেকে আমরা 1 কমন নেব, তাহলে কে পড়ে থাকবে 2x প্লাস 3। এখন এই রাশি আর এই রাশির মধ্যে কমন যাবে কি? 2x প্লাস 3 এখানে রয়েছে, 2x প্লাস 3 এখানে রয়েছে, তাহলে 2x প্লাস 3 কমন নেব, তাহলে কে পড়ে রয়েছে x² প্লাস এখানে রয়েছে 1। তাহলে এখন যদি আমরা x এর জায়গায় x এর মানকে বসাই, তাহলে 2 × 7 প্লাস 3 ইন্টু x² অর্থাৎ 7² প্লাস 1, তাহলে 2 × 7 প্লাস 3 ইন্টু 7 গুণ 7 প্লাস 1। তাহলে এক্ষেত্রে মোট খরচ কত হচ্ছে দেখো, 1 2 3, তিনটে গুণ করতে হচ্ছে। তাহলে একটা গুণের জন্য 2 টাকা হলে তিনটে গুণের জন্য খরচ কত? 3 গুণ 2 যোগ একটা যোগের জন্য 1 টাকা খরচ। তাহলে এখানে 1 2 দুটো যোগ আছে, তাহলে 2 এর জন্য 2 গুণ 1 অর্থাৎ 2 টাকা। তাহলে 3 দুগুণে 6 যোগ 2 1 2, 6 আর 2 8 টাকা খরচ হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর লিখব কি? বিচ্ছেদ নিয়ম প্রয়োগ করে সংখ্যামালাটির সবচেয়ে কম খরচ হয়। তাহলে আশা রাখছি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।